হাসিনা তার নিজকে এবং তার নিজের আত্মীয় স্বজন পরিবারকে এই দল এবং এই দেশের থেকে বেশি ভালোবাসে, এটা মাথায় রেখেন। সে এবং তার বাপ সবাই কিন্তু একাধিকবার এই দেশ ছেড়ে পালাইছে, দল ছেড়ে পালাইছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। 23শে জুন ঐতিহাসিক একটা দিন, পলাশী দিবস। 1757 সালের সেই দিনটাতে সুবে বাংলা যেটা ছিল আপনার বাংলা, বিহার, উড়িষ্যা মিলায়ে এই যে বিশাল নবাবী আমল ছিল, সেই নবাব সিরাজউদ্দৌলার খুবই দুর্ভাগ্যজনক পতন হয়েছে এবং যেটার জন্য এখানকার উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় যেমন জড়িত ছিল, নবাবের পরিবারের আত্মীয় স্বজনরা জড়িত ছিল, যারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। আলিবর্দী খানের হাত থেকে ক্ষমতাটা এত ছোট একটা যুবরাজের কাছে যাবে, তার থেকে মীর জাফর আলী খান মনে করলেন যে আমি তো এখানকার সর্ববাহিনীর প্রধান, অতএব এটার জন্য তো আমিই সবচেয়ে যোগ্য। অতএব এই ক্ষমতার টানাপোড়েন, তারপরে হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুদের সাথে দ্বন্দ্ব, মুসলমানদেরকে এলাকাচ্যুত করা, ক্ষমতাচ্যুত করা, এবং এর ভিতরে হচ্ছে আন্তর্জাতিক ক্ষমতার যে দ্বন্দ্ব রয়ে গেছে, পর্তুগিজ এবং ফ্রেঞ্চ কলোনির সাথে ব্রিটিশ কলোনির যে দ্বন্দ্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই জায়গাটাতে ব্যবসাটা কে করবে, কে নিয়ন্ত্রণ করবে, কলকাতা বন্দরের নিয়ন্ত্রণ কার থাকবে, ট্যাক্সেশন, জমিদারি, সব কিছু মিলায়। তার ফলশ্রুতিতে যেটা হয়েছে দিন শেষে যে সিরাজউদ্দৌলার অনেক বেশি পরিমাণ সোলজার, সেনাবাহিনী, অস্ত্র ভাণ্ডার সব কিছু থাকার পরেও যুদ্ধে সে দুঃখজনকভাবে পরাজিত হয়েছেন এবং শুধু পরাজিত হন নাই, তাকে জীবন দিতে হয়েছে এটার জন্য। যারা এই ক্ষমতার রাজনীতিতে ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রিটিশদের হয়ে ষড়যন্ত্র করেছেন, দালালি করেছেন, তারাও কিন্তু খুব ভালো থাকেন নাই। মীর জাফর আলী খান যদিও তাকে অনেকেই ট্রেইটর বলতে নারাজ, হিস্টোরিয়ানরা অনেকেই তাকে বলেছেন তিনি সিম্পলি ক্ষমতার জন্য কাজটা করেছেন এবং তখনকার সময়ে সারা দুনিয়া ক্ষমতার নিয়ন্ত্রণ কাঠামো যে ব্যবস্থাপনাটা ছিল, সেই ব্যবস্থার ভিতরে এটাই ছিল ক্ষমতা অধিগ্রহণ করবার একমাত্র জায়গা। রাজ পরিবারের বাইরে যদি কেউ রাজা বাচ্চা হতে যেতেন, গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না, তাকে এভাবেই প্যালেস কনস্পিরেসি করে কাজগুলো করতে হতো। বাইরের ক্ষমতার বিভিন্ন যে ভরকেন্দ্র আছে সেগুলোকে কেন্দ্র করে সেটা করতে হতো। অতএব সেই জায়গায় এটা গুরুত্বপূর্ণ যে কেন সেই সময়টাতে মীর জাফর আলী খান এটা করেছেন। এবার আয়রনি হচ্ছে মীর জাফর আলী খানের বংশধর কিন্তু লম্বা সময় 150 বছরের উপরে কিন্তু এই বাংলা শাসনও করেছেন। কখনো কখনো বিভিন্ন অংশ ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারপরে হচ্ছে ব্রিটিশদের কাছে চলে গেছে, ব্রিটিশরা আবার তার জামাতাকে বসিয়েছে, আবার জামাতার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা, নাটকীয়তার মধ্য দিয়ে এই বংশধর কিন্তু লম্বা সময় এই দেশ শাসনও করেছেন। এই জন্য হিস্টোরিয়ানদের মধ্যে এই দ্বন্দ্ব আছে যে ওয়েদার মীর জাফর আলী খান ওয়াজ এ ট্রেইটর অর নট, না এটা সিম্পলি একটা ক্ষমতা কাঠামোর জায়গা ছিল। তো দেখেন যে 900+ সৈন্য, 1000 খানেকের ভিতরে সৈন্য ছিল, আর নবাব সিরাজউদ্দৌলার 3000-এর উপরে সৈন্য ছিল, এবং এই 1000 সোলজারের ভিতরে 250-300 ছিল মাত্র ব্রিটিশ হোয়াইট সোলজার ছিল, বাকিরা সবাই ছিল ইন্ডিয়ান মার্সেনারি, ভাড়ায় খাটে। অতএব সেই জায়গা থেকে একটা ঐতিহাসিক যে ক্ষমতার ভারসাম্য, এই ভারসাম্যের যে পতন হয়েছে, ভারসাম্য যে নষ্ট হয়ে গেছে, এরপরে যে ব্রিটিশ কলোনি আসছে, জমিনদারি সিস্টেম চালু হয়েছে, আমরা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা যে 2 ধাপের ঔপনিবেশিকতাবাদের কবলে পড়ে গেলাম, সাদা ইউরোপিয়ান কলোনাইজেশন এবং লোকাল হিন্দু ব্রাহ্মণ জমিনদারি সিস্টেম, এই 2 শ্রেণীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো আমরা পেয়েছি, এই রাষ্ট্র কাঠামোর সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে আওয়ামী লীগ নামক জিনিস। যে ঐতিহাসিক মানে গাদ্দারের ইতিহাস যদি দেখেন আমাদের এই বাংলার শাসন ব্যবস্থাতে, এই আওয়ামী লীগ হচ্ছে সেই গাদ্দারি এবং যে নিজের রাষ্ট্র, নিজের দেশ, নিজের স্বার্থের সাথে ঐতিহাসিক বেইমানির যে সিলসিলা, সেই সিলসিলার ধারাবাহিকতাকে ধারণ করে হচ্ছে আওয়ামী লীগ নামক জিনিস। এবং হিস্টোরিক্যাল ট্র্যাজেডি, কাকতালীয় ঘটনাটা কি জানেন? এই আওয়ামী লীগের জন্ম হচ্ছে পলাশী দিবসে, 23শে জুন।
এই জন্য আজকের এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ, যে দিল্লির আধিপত্যবাদ, দিল্লির এজেন্সি, দিল্লির জাতীয় স্বার্থকে সে ক্যারি করে এখানে, কখনো আওয়ামী লীগ নামে, কখনো জাতীয় পার্টি নামে, এই গাদ্দারিপনার ইতিহাসের সাথে এই তারিখটা কেমন যেন মিলে গেছে। এখন কালকে যারা 5,000 টাকা অথবা 10,000 টাকায় এক জেলা থেকে আরেক জেলাতে এসে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে একটু আয়নায় দেখে নেবেন যে আপনি গাদ্দারের জন্য কত টাকা মূল্য দিতে প্রস্তুত, কত টাকা মাসুল দিতে প্রস্তুত। ইতিমধ্যে যারা আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং করছে, ধরা খাইছে পুলিশের কাছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে শুনেছি টাকা কিছু বাকিও আছে। 2,000 টাকা দিয়েছে, 3,000 টাকা দিয়েছে, মিছিল করা শেষ হলে আরও বিকাশে 2,000 টাকা দিবে, সেই 2,000 টাকা আবার বাকি আছে, এদের দালাল ধরে দিয়েছে, সেই দালাল আবার গাড়ি ভাড়ার টাকা দেয় নাই, কারণ আরেক জেলা থেকে নিয়ে আসছে। এবং মিছিল মিটিংয়ের একটা ইন্টারেস্টিং খবর শুনলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল মিছিল মিটিং গোপালগঞ্জ, ফরিদপুরে বেশি হচ্ছে, কিন্তু নাম দিচ্ছে ঢাকার অমুক, ঢাকার অমুক। একটা মিছিল দেখলাম লেখা বাড্ডায়, কিন্তু আমি পিছনের বড় বিল্ডিং দেখে বুঝতে পারলাম এটা আসলে ঢাকার যে সিটি কর্পোরেশনের বিল্ডিংটা, সেই নগর ভবনের সামনের বিল্ডিংয়ে প্রচুর গাছপালা আছে, বিল্ডিংটা দেখে চেনা যায়। অতএব এক এলাকার কথা বলছে, আর এক এলাকাতে মিছিল করছে, পুলিশকে হুমকি দিচ্ছে সামনে আগাবে না, কিছুক্ষণ পরে যখন পুলিশ ধরে উত্তম মধ্যম দিচ্ছে তখন আবার মাফ চাইছে। তো মাফ চাইলে ঠিক এই রকম ধোঁকাবাজির মিছিল 20, 30, 50 জনকে দিয়ে আপনারা আপনাদের নেত্রীকে ফিরায় নিয়ে আসবেন, এটা প্র্যাকটিক্যালি সম্ভব? কত টাকা ইনভেস্ট করবেন? এর বাইরে হলো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলাইনে বট বাহিনীর পিছনে যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করতেছে আওয়ামী লীগ, ব্যাপক পরিমাণ টাকা বিনিয়োগ করতেছে। মন্তব্য করলে টাকা, গালাগালি করলে টাকা, আমাদের পোস্টে এসে বাজে বাজে পোস্ট কার্ড করে করে পোস্ট করতেছে, বিশাল টাকা। একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো করে আপনাদের সিম্পলি হাসিনাকে ফিরায় নিয়ে আসার পথ সুগম হচ্ছে না, আপনাদের দেউলিয়াপনাত্ব উন্মুক্ত হচ্ছে। এই যে সম্প্রতি এখন আপনারা আওয়ামী হিন্দু লীগকে, আওয়ামী সংখ্যালঘু ব্যবসায়ীদেরকে নামাইছেন, চেতনা ব্যবসায়ীদেরকে, সংখ্যালঘু ব্যবসায়ীদেরকে নামাইছেন, কি হবে? মানে আপনারা কি মনে করতেছেন? জনগণ এগুলো বুঝতে পারছে না, দেশের মানুষ এগুলো বুঝতে পারছে না। জনগণের এই নিশ্চুপতা, এই ভদ্রতাকে কোনোভাবে ছোট করে দেখার চেষ্টা করবেন না। বাংলাদেশ আগের জায়গাতে নাই, 24-এর আগের সেই ফ্যাসিবাদের আমলে ফিরে যাবে না। বাংলাদেশে প্রচণ্ড রকম একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, জুলাইকে ধারণ করে একটা জেনারেশন তৈরি হয়েছে। এই জেনারেশন সংখ্যায় হিউজ এবং পাওয়ারফুল তাদের সাইজের কারণে। তারা, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে তথাকথিত বুদ্ধিজীবিতা এবং আমলাতন্ত্রের, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির একটা অংশের ভিতরে এই আওয়ামী ফ্যাসিবাদকে লালন করা একটা জনগোষ্ঠী আছে, এবং এই জনগোষ্ঠী কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে। আমরা রিসেন্টলিও দেখেছি বহু আমলাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে যে কারা ভিতরে থেকে বাইরে থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগকে স্পেস দেওয়া, গণমাধ্যমে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখা, আলোচনা, টকশোতে, লেখালেখিতে করে রাখা, তারপর হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য তদবির করা কোনো না কোনো ফর্মে। এইটা সিম্পলি ওয়ার্ক করতেছে না। আপনারা চেষ্টা করছেন, কিন্তু আপনাদের সাথে ওই পতিত আওয়ামী লীগের একটা অংশ ছাড়া কেউ এখানে নাই। দিন শেষে আসলে কি ক্ষতি করছেন? হাসিনা ফিরবে না, হাসিনার আত্মীয় স্বজন পোলাপান ফিরবে না, ওর 14 গোষ্ঠীর সে নিজে পালানোর আগে সবাইকে বইলা দেশ ছাড়া করছে, সবাইকে। হাসিনা তার নিজকে এবং তার নিজের আত্মীয় স্বজন পরিবারকে এই দল এবং এই দেশের থেকে বেশি ভালোবাসে, এটা মাথায় রেখেন। সে এবং তার বাপ সবাই কিন্তু একাধিকবার এই দেশ ছেড়ে পালাইছে, দল ছেড়ে পালাইছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। অতএব হিস্টোরিক্যালি এই পরিবারকে দিয়ে বাংলাদেশে আর কোনো রাজতান্ত্রিক রাজনীতি আসবে না ফিরে, এইটা বটম লাইন। এই জন্য যারা আওয়ামী লীগের হয়ে এখনো পর্যন্ত সেই উন্মত্ততার মধ্যে আছেন, সেই মাদকাসক্তের মধ্যে আছেন, আওয়ামী মাদক আর ফিরবে না। কালকের জন্য কিন্তু আবার সেনাবাহিনী নামানো হয়েছে 1 সপ্তাহের জন্য। বেশি নেশা করলে কিন্তু সেনাবাহিনী ধরে ফেলাইব। তো এই জন্য হচ্ছে খুব সাবধান থাকেন, আননেসেসারি উস্কানিতে যায়েন না। মনে করতেছেন বিএনপি আপনাদের স্পেস দিব, বিএনপি স্পেস দেবো, আর তারেক রহমান এখন চীন যাইতেছে। বুঝেন রাজনীতি কোথা থেকে কোথায় যাইতেছে। তো এই জন্য
আমি দেশের সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত হিন্দুদেরকে বলবো, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, আওয়ামী ফ্যাসিবাদের বয়ানে আর ঢুকিয়েন না। আপনাদের প্রচুর বাড়াবাড়ি কিন্তু দেশের মানুষ দেখে বিরক্ত হয়ে গেছে। আপনারা মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ দিল্লির দালালি করবেন, মাইর খাওয়ার পরে হিন্দু হয়ে যাবেন, সনাতনী হয়ে যাবেন, সংখ্যালঘু অধিকার নষ্ট হচ্ছে বলে সারা দুনিয়াতে চিৎকার চেঁচামেচি করবেন। দোজ ডেজ আর ওভার। এটা ওয়ার্ক করে নাই। এটা গত 2 বছরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিথ্যাচার আমরা এক্সপোজ করে দিয়েছি সারা দেশে। ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্ট করে করে এক্সপোজ করে দিয়েছে। অতএব আপনাদের এই দুষ্টামিগুলো চলবে না। আপনারা ন্যায্য নাগরিক অধিকারের জায়গায় থাকেন। আমরা সবাই সাংবিধানিক অধিকার দেওয়ার পক্ষে, যে যে অধিকারের প্রাপ্য। কিন্তু মাইরের আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইরের আগ পর্যন্ত এত বড় মূর্তি হইল, সমস্যা কি? পলাশবাড়ির মূর্তির সমস্যা আছে তো? দেশের আইন কানুন মেনে করা হয়নি তো। গত 45 দিনে প্রায় 30-এর মতো মসজিদ মাদ্রাসা বুলডোজ করে দিয়েছে বিজেপি ভারতের বিভিন্ন জায়গায়। আপনারা কয়টা হিন্দু প্রতিবাদ করছেন? কয়টা ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে মুসলমানদের সাথে একাত্মতা সংহতি করতে আসছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কয়টা বক্তব্য দিয়েছে, কয়টা স্টেটমেন্ট দিয়েছে যে গত 10-12 বছরে যে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, গির্জা এগুলো সব বুলডোজ করে দিয়েছে ভারতে? কয়টা কথা বলেছেন? কয়দিন পরপরই হচ্ছে আপনাদের বিভিন্ন দেবদেবীতার জন্মস্থান খুঁজে পাওয়া যায় মসজিদের নিচে, অন্য কোথাও পাওয়া যায় না কেন? এত বড় দেশ, এত খালি মাটি, এত খালি জমি আছে, মসজিদের নিচে পাওয়া যায় কেন? এই অখণ্ড ভারতের যে ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের হিন্দুদেরকে বের হয়ে আসতে হবে। দয়া করে আপনারা সাধারণ হিন্দুদেরকে বিপদে ফেলিয়েন না। এই যে দাঙ্গার মতো করে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে 2টা ইস্যুকে কেন্দ্র করে, 23শে জুন পলাশী দিবসে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম আর তারেক রহমানের চীন যাত্রা, এর 2টা কোনোটাই কিন্তু সফল হচ্ছে না, সফল হবে না, ওয়ার্ক করবে না। তাই আমি সংখ্যালঘুদের বলবো, দয়া করে বাংলাদেশি নাগরিক আকারে বসবাস করেন, বিজেপির হয়ে এখানে বক্তব্য দেবেন না। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন এবং আপনারা যে উস্কাচ্ছেন এটা কিন্তু আমরা বুঝতেছি। আপনারা চাইতেছেন যে আপনাদের উপরে আঘাত করা হোক, তখন আপনারা দুনিয়াতে এটা নিয়ে রাজনীতি করবেন। এই পুরাতন রাজনীতি আমরা দেখে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। অতএব নিজেদের ভাগ্য, নিজেদের দোজক ডেকে নিয়ে আসবেন না, প্রয়োজন নাই। আপনাদের পলাশবাড়ির শিবের মন্দির বানাবেন, রামের মন্দির বানাবেন, বানান, অনুমতি নিচ্ছেন? 50 ফিটের একটা উঁচু জিনিস বেশি যদি বানান, সরকারের অনুমতি নিতে হবে না? ডিসির কাছ থেকে, বিভাগীয় কমিশনার কাছ থেকে, ওখানকার বিমান অথরিটির কাছ থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদের কাছে অনুমতি নিতে হবে। যে কোনো বিল্ডিং, যে কোনো মিনার বানাইতে হলেও তো অনুমতি নিতে হয়। আপনারা নেন নাই কেন? এরপরে হচ্ছে একটা কৌশলগত জায়গায় এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এটা তো সিম্পলি মন্দির না। 5-6 হাজার হিন্দু আছে এখানে পুরো আসনে, যেখানে প্রায় 3.25 লক্ষ মুসলমান। তাহলে আপনারা মানে কিসের জন্য এটা করতেছেন? সারা ভারতবর্ষ এত উঁচু শিবের মন্দির নাই, রামের মন্দির নাই, আপনাদের এখানে কেন এটা করতে হবে? ওই যে চৈতালিরা বলছে না যে বাংলাদেশের চৈতালি টাইপ যে উস্কানিদাতা আছে আওয়ামী হিন্দু, এগুলো বলতেছে না রংপুরকে আলাদা করবে। তাহলে এই জায়গাতে আপনি সার্বভৌমত্বে আঘাত করছেন। তাহলে পলাশী দিবস, আওয়ামী লীগের জন্মবার্ষিকী আর প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে এই যে সংখ্যালঘুদের নাটক, এই সব কিছু মিলিয়ে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটাপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সব অধিকারে বিশ্বাস করি। আমাদের রেড লাইন হচ্ছে আমাদের সীমান্ত, আমাদের রেড লাইন হচ্ছে আমাদের আজাদি, আমাদের স্বাধীনতার স্বপ্ন। এখানে কোনো কম্প্রোমাইজ করবে না বাংলাদেশের মানুষ। আমি খুবই লজ্জিত আজকে সকালবেলা ঘুমই ভাঙছে বিভিন্ন ফোন পেয়ে, এবং সারা দেশ থেকে 64 জেলা থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। কি ফোন দেওয়া হয়েছে? এই মেয়েটার বিরুদ্ধে সবাই আইসিটিতে মামলা করতে চায়, এই মেয়েটার বিরুদ্ধে সবাই সন্ত্রাস দমন আইনে মামলা করতে চায়, রাষ্ট্রদ্রোহী মামলার জন্য এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করতে চায়। অনেকে আবার এই পর্যন্ত চলে গেছে যে ওর বাড়ি যে ওই যে পল্টনের মোড়ে ওটা 32 করে দেব। আমি বলছি না, এগুলো কিছুই করা হবে না, কারণ এটাই ওরা চাচ্ছে। এটাই কারা চাচ্ছে? এই চৈতালিদেরকে যে নামাইছে যারা,
তারা এই গোবিন্দ, চৈতালি, সুব্রত বাবু সবাই এক বিনি সুতায় মালায় গাথা। ওনারা চাচ্ছে দেশে একটা অস্থিরতা। বাংলাদেশে কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং এটা হতে দেওয়া যাবে না কোনো মূল্যেই। আমি আবার বলে দিচ্ছি, এটা হতে দেওয়া যাবে না কোনো মূল্যেই। আজকে সকালবেলা এই ফোনগুলো আসার পিছনের অন্যতম কারণ ছিল যে সবাই বলছে আমার বাবা মা নিয়ে ও খুব বাজে কথা বলছে। আমি বলছি শোনেন, মীর কাসেম আলী ভাই তার পরিবারের উপর দিয়ে তাহলে কি গেছে? আরমানকে গুম করে নিয়ে গেছে, কি গেছে? আমিরে জামাত নিজামী সাহেবের পরিবারের উপর দিয়ে কি গেছে? এটা খেলে আপনার একটু চিন্তা। আমার তো বাবা মা নিয়ে খারাপ কথা বলছে, আর তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যতগুলো নেতৃবৃন্দ সবাইকে কি করাইছে? জুডিশিয়াল কিলিং করাইছে। জানাজা পড়তে দেওয়া হয়নি, মাটি দিতে দেওয়া হয়নি, তাহলে তাদের পরিবারের উপর দিয়ে কি গেছে? সুতরাং সংযম, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। এখন আমার কাছে যে ইনফরমেশনগুলো আসলো সেটা আমি সারা দেশের কাছে, মানুষের কাছে শেয়ার করতে চাই। সরকার উচিত, আমি আগেও দাবি জানাইছি, আবারও দাবি জানাচ্ছি, এই মেয়েটাকে অবশ্যই অবশ্যই তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে ও যে প্ল্যান করতেছে, দেখবেন ও সমস্ত অনুষ্ঠানে আসে শাড়ি পরে। আর রেন্টুর বই থেকে আপনারা দেখবেন আওয়ামী লীগের আগের থেকে চাল হচ্ছে সবসময় মানুষকে উলঙ্গ করা। সো এই মেয়েটা শাড়ি উলঙ্গ যে কেউ করে দিতে পারে, এবং এই দিয়ে আমাদের মুসলমানদের উপরে, আমাদের ইসলামের উপরে এই যে একটা কি দাবি, মানে একটা অপপ্রচার চালানো হবে যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত, আমরা হিন্দু মেয়েদেরকে কি করা হয়েছে, তাদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে উলঙ্গ করা হয়েছে। এই জিনিস যেন দেশে না হয়। সো পাড়া মহল্লায় সমস্ত জায়গায় যেমন করে আগে মন্দিরকে পাহারা দিচ্ছেন, সেইভাবে আবার পাহারা দেন। এবং এরা চাই যে কোনো প্রকারেই হোক, আজকে তার এই হিন্দি ভাষণে সে যেটা করলো, এরপরে আর দেশদ্রোহী তার কিছু থাকে না। বারবার যে কথা বলেছি, চৈতালির এই সাহস নাই কথা বলার, তাকে দিয়ে কেউ বলাচ্ছে, সেই বলানাটা কে বলাচ্ছে? ভারত বলাচ্ছে। এবং আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন, যারা ভারতকে যার সবসময় ডাকে সেটা আওয়ামী লীগ। ৭৫ সালের 15ই আগস্টের পর ডাকছে, আবার আজকে ডাকতেছে। সো আওয়ামী লীগ কোনোদিন এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এবং দেখবেন কাঁটাতারের বেড়াতে বাচ্চা এবং মাদেরকে নিয়ে এসে জমা করা হচ্ছে। তো আওয়ামী লীগের কালকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য এরা এই সনাতনীর নাম দিয়ে হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিস্টান পরিষদ, এখানে কোনো বৌদ্ধ খ্রিস্টান কিছু নেই, কারণ বাংলাদেশে কোনো বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কখনোই কোনো কিছু হয়নি, হিন্দুদের বিরুদ্ধে কিছু হয়নি। এই যে ব্যানারে তারা যেটা করতে চাচ্ছে, পায়ে পা দিয়ে তারা কি করতে চাচ্ছে, তারা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। এখানে আরো একটা কথা বলে দিই, আমি ভাবছিলাম যে এই উত্তরটা দিব না, তারপরে দিই। আমি বাংলাদেশে প্র্যাকটিস করা শুরু থেকে আমি যেসব সিনিয়রদের সাথে কাজ করছি, প্রথম সিনিয়র ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আইন সম্পাদক বিএনপি, উনি যে আওয়ামী লীগ হয়ে থাকে আমার কিছু বলার নাই। এই মেয়েটা দাবি করছে আমি আওয়ামী লীগের চেম্বারে কাজ করছি। আমি 3.5 বছর শিখছি হচ্ছে কামরুল হক সিদ্দিকী স্যারের কাছ থেকে, এবং তার কাছ থেকে আমি চিরঋণী। তিনি আওয়ামী লীগ করেন আজ পর্যন্ত আমি জানি না, ওটা আওয়ামী লীগের চেম্বার আমার জানা নাই। আমার জানা মতে তিনি কোনোদিন আওয়ামী লীগ করেননি। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র ফিদাইম কামালের সাথে সেই 17 সাল থেকে আমি তার সাথে আমি কাজ করে যাচ্ছি। সো সাবেক অ্যাটর্নি জেনারেল উনি যে আওয়ামী লীগ করেন আমার জানা নাই। আর একজন আমার শ্রদ্ধেয় সিনিয়র কামালুল আলম, তিনিও আওয়ামী লীগের, এটা জানি না। এখন কথা হচ্ছে ওই মেয়েটা আমার বাবা মা তুলে আমার এই প্রফেশন নিয়ে সব বাজে কথা বলছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কি এই কথাগুলো নিয়ে এখন তার বিরুদ্ধে মানহানির মামলা করব? এই যে আপনারা সমস্ত জায়গায় এত মামলা করতে চাইছেন, এগুলো করলে কি হবে? ওরা এটাই চায়, ওরা চায় যে হিন্দুরা যাতে এ দেশে কথা বলতে পারে না। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ যারা, তারা কখনোই, এবং এই মেয়েটা আওয়ামী লীগের পদধারী, আওয়ামী লীগ কোনোদিন এদেশে সত্য কথা বলেনি। মিথ্যা কথা বলে 71 সালে যুদ্ধ বাঁধাইছে, মিথ্যা কথা বলে এদেশের মানুষকে পাকিস্তান সম্পর্কে ভ্রান্ত ধারণার সৃষ্টি করছে, মিথ্যার উপরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে, এবং গত 17 বছরে মিথ্যার উপরে এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনা জলাঞ্জলি দিয়েছে। সো তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আপনি আশা করবেন না। একটা দেশের একটা ব্যাংক থেকে
1 লক্ষ কোটি টাকা আপনি নিয়ে গেছেন। খালি খেয়াল করে দেখেন, একটা ব্যাংক, সেটা হচ্ছে কি ইসলামী ব্যাংক থেকে। আপনি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, সেই টাকা ফেরত আনতে পারেননি। এনটিএমও ব্যর্থ হয়েছে, আগের সরকার তো এটা চুরি করছেই, এবং সেটা দেখা গেছে কারা, কারণ ওখানে ইন্ডিয়ান কি ছিল, যে সফটওয়্যারটা ছিল, যে মেকানিজমটা, সেটা ইন্ডিয়ার থেকে ছিল। তাহলে আজকে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি? ভঙ্গুর অবস্থা। গত 3 মাসে বিএনপি ফ্যামিলি কার্ড ছাড়া এবং ফ্যামিলি কার্ডের টাকাটা সংস্থান করা ছাড়া, এবং সেটাও এক খাত থেকে আরেক খাতে নিয়ে যাওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেননি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, দেশের এই ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার কারণে তিনি বড় প্রজেক্ট নিতে আগ্রহী না। বড় প্রজেক্ট নিতে আগ্রহী না এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে তিনি এটা বলছেন। আপনারা হয়তো জানবেন, গতকালকে বাংলাদেশ ব্যাংক একটা দিছে, 20,000 কোটি টাকা দেওয়া হবে। কি নামে? 20,000 কোটি টাকা দেওয়া হবে যেসব প্রতিষ্ঠান বন্ধ বা যারা উৎপাদনে আসতে পারে তাদেরকে দেওয়া হবে কত? 20,000 কোটি টাকা। এরকম একটা কিন্তু 2002 সালের দিকেও নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, এবং একটা টাকা উদ্ধার হয়নি। তা আপনি যে কথা বলছেন, আপনি হিসাব করে দেখেন, 9.3 লাখ করোড় টাকা টোটাল বাজেট। আপনি ট্যাক্স কত টাকা তুলবেন বলছেন? 6.3। বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স 3 উপরে ওঠেনি। আপনি টার্গেট যত করেন, 50% টার্গেট আপনি কোনোদিন ফুলফিল করতে পারেন না, এবং এনবিআর বলছে এই টার্গেট ফুলফিল করা কোনোদিনই সম্ভব না। তাহলে 9.3 থেকে যদি 6.5 আপনি বাদ দেন, আপনার ডিফিসিট কত? 3.3। এগুলো কিন্তু কোনো হাজার না, কোটি না, আপনাকে দেখতে হবে লক্ষ কোটি টাকা। সো আমি যদি ধরে নিই যে এডিবি বলতেছে 5% ডিফিসিট, জিডিপির 5% হচ্ছে ডিফিসিট হয়ে আছে, তা আপনি তো অলরেডি মাইনাসে আছেন। যে বাজেট দেওয়ার কথা একটা বিপ্লবের পরে, এই বাজেটটা এবারে আসতেছে না। আচ্ছা, এবং আপনি এনসিপির কথা বলছেন, আমি ওটা এনসিপিদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। ওই বাজেটেও আমি বলতে চাচ্ছি না। প্রথম জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা আছে, আমি আপনার মাধ্যমে বলি, বাংলাদেশ জামাতে ইসলাম অলরেডি একটা বাজেট তৈরি করছে। আচ্ছা, ওনাদের মতো ছায়া বাজেট দেননি, এনারা বাজেটই প্রপোজ করবে একদম। প্রতিটা বাজেটের প্রতিটা সেক্টরে বাংলাদেশ জামাতে ইসলাম স্বাস্থ্য খাতে কত টাকা করা উচিত, কিভাবে করা উচিত, কেমন করে করা উচিত, সব সংসদে দেখায় দিবে। হেলথ খাতে কত করা উচিত না করা উচিত, এবং সে আপনার বোধহয় দেখছেন যে বাজেটে একটা টিম ছিল গত পরশুদিন, সেই টিম সারাদিন বসে থেকে সম্মানিত আমিরে জামাতকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি বাজেট কত টাকা আমাদের জন্য আদায় করা সম্ভব, এবং কত টাকা দিয়ে এই দেশের অর্থনীতিটাকে চলমান এবং শক্তিশালী করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে আপনি একটা ছায়া দেন না, বাজেট করার আগে কিন্তু সর্বশ্রেণীর সাথে সরকার কথা বলে, তখন আপনার ওইটা না, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। যেমন আমি একটা জিনিস সমস্ত ব্যবসায়িকদেরকে বলি, সমস্ত ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম চাচ্ছে যারা এই ঋণ খেলাফি সবসময় বেড়ে যাচ্ছে। যদি সূরা বাকারা 280 আয়াতকে ফলো করা হয়, তাহলে দুইটা করা যায় কি, সবার যত ইন্টারেস্ট আছে, সুদ আছে, এগুলো মাফ করে দিয়ে আপনি কি করেন, সবাইকে 1 বছর সময় দিয়ে বলে দেন 1 বছরের মধ্যে তুমি আসল দিয়ে দিবা। যারা খেলাফি করেছে তাহলে আপনি খেলাফি সমস্ত সুদগুলোকে মাফ করে দিলেন, দিয়ে বললেন 1 বছরের মধ্যে তুমি পুরো টাকাটা। আর যারা রেগুলার পেড করছে তাদের মাফ কেন, তারা রেগুলার পে করতেছে। আপনাকে আগে দেখতে হবে, তাহলে তো এই মাফ পাওয়ার জন্য খেলাফি না এখন 75% ব্যবসায়ী খেলাফি হয়ে আছে। আচ্ছা, দেশের আপনি যদি চিন্তা করেন 75% বড় বড় সমস্ত কোম্পানি যদি খেলাফি হয়ে থাকে, তাহলে আপনার কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তো পুরোটাই কি হয়ে আছে। তাহলে আমরা যদি এই সমস্ত সুদগুলোকে মাফ করে দিয়ে সবাইকে বলি 1 বছরের মধ্যে আসলটা ফেরত দাও, তাহলে কি হবে, 1 বছর পরে কিন্তু আপনার খেলাফির বলে কোনো শব্দ আর বাংলাদেশের ইতিহাসে আর আপনার মনে হয় বললেই এরা দিয়ে দিবে। এখানেই প্রশ্ন হচ্ছে যে আপনি আজ পর্যন্ত এই সুযোগ দেননি, আজ পর্যন্ত স্বাধীনতার 55 বছরের মধ্যে। এবং আপনাকে একটা জিনিস বলি, যত আমরা তো মামলা করি, 95% ব্যবসায়িকের এই দরখাস্ত
এবং হাইকোর্টে রিট জুরিসডিকশনে আমরা আসল 3 মাসের মধ্যে দিয়ে দিতে চাই। আচ্ছা। 1 বছর না, সেখানে বাংলাদেশ জামাত ইসলাম এই প্রস্তাব যদি করেন সরকারকে, তাহলে 1 বছরের মধ্যে টাকাটা ফেরত আসতেছে, বাংলাদেশের ইতিহাসে এই ঋণ খেলাফি এই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ড কথাটা, আপনি বাজেটে বলেন যে এই যে 20,000 কোটি টাকা আপনি হঠাৎ করে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ। এইটা না দিয়ে আপনি বাজেটের মধ্যে কেন বলতেছেন না? সমস্ত ব্যবসায়িক বলছে ডবল ডিজিটে যদি ইন্টারেস্ট রেট থাকে তাহলে সে দেশের কোনোদিন ব্যবসা বাড়বে না। তাহলে আপনি ওখান থেকে 20,000 কোটি টাকা ওখানে না দিয়ে আপনি বাজেটে পুরা ইন্টারেস্ট রেটটাকে 3 বা 4% করে দেন না রে ভাই। আচ্ছা, আপনি ইন্টারেস্ট রেটটাকে বা প্রফিট রেটটাকে 3 বা 4% করে দেন, এবং তাহলে কি হবে? আপনি টার্গেটটা ফুলফিল করা সম্ভব। আমাদের দেশে আজ পর্যন্ত 55 বছরের কোনো বাজেট কেন ফুলফিল হয়নি টার্গেট? সে বিএনপির সময়ও ছিল, আওয়ামী লীগের সময়ও। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বাজেটে ফুলফিল করতে পারেননি। দ্বিতীয় কথা, এটি জানার কথা, আমি প্রশ্নে যাই। সেটি জি, বলুন। হলো, আপনি যে 75%-এর কথা বলেছেন, এইটি মানে আগের সরকারের ফ্যাসিলিটেড ব্যবসায়ীরাই তো বেশি না, এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে। 55 বছর ধরে, যেমন আপনাকে বলে মিন্টু সাহেব, হ্যাঁ, আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেবের কথা বলছেন, ওই হ্যাঁ। ন্যাশনাল ব্যাংকের মালিক, হ্যাঁ, ওনার ব্যাংক কি, ওনার ব্যাংকের হচ্ছে কিন্তু 100% উনি তো দায়িত্ব নিলেন কয়দিন হয়েছে? না, এবার ব্যাংক আপনার- তো না, না। ডিফল্টার আরো আগে থেকে, আওয়ামী লীগ সরকার থাকতে সময় তা থাকে। বলিনি, ওনার সময় ওই 2006 সালের ডিফল্টার। হ্যাঁ। আমি বলছি 55 বছরের ইতিহাসে আচ্ছা। আব্দুল আওয়াল মিন্টু আচ্ছা। সাহেবকে দিয়ে একটা আচ্ছা। উদাহরণ দিলাম। উনি ব্যাংকের নিয়েও ওনার কাছে কোনো আলাদিনের চেরাগ নাই, যিনি রাতারাতি কি করতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন চেঞ্জ অবস্থা। করতে পারবেন, যদি কিন্তু- আপনি বাজেটে এটা না নিয়ে আসেন। কিন্তু এই যে আপনার ঋণ খেলাপিদের নানা সময় নানাভাবে ছাড় দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে, এই সুবিধাটা কি দিচ্ছেন দেখেন? কিন্তু না, সুবিধাটা কি দিলেন? তাতে কি কমেছে? না, কমবে না তো। কারণ হচ্ছে এইখানে যখন রাজনৈতিক মানে বলয়ে ঢুকে যায়, হ্যাঁ, তখন- না, রাজনৈতিক বলায় ঢোকে না। তাহলে- দেখেন আপনাকে একটা উদাহরণ দিই। ইউনূস সরকার কি করলেন? হ্যাঁ, ইউনূস বলেন। সরকারের কথাটাই বলতেছি। ইউনূস সাহেব তো ইকোনমি, সে করছে কি, সমস্ত কোম্পানিগুলোকে বলছে ঠিক আছে তোমাদের লোন রিশিডিউল করে নাও, লোন রিশিডিউল করে নাও, হ্যাঁ। এবং 2 বছর মোরেটোরিয়াম পিরিয়ড, মানে প্রথম 2 বছর তোমাকে কোনো টাকা দিতে হবে না, এবং তুমি তারপরে 8 বছরে দিবা। উনি জানে যে লোকটা গত 50 বছরে বা 20 বছরে টাকা দিতে পারেনি, সে আবার 10 বছরের টাকাটা দিবে কিভাবে? কারণ 10 বছর ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড হবে। আচ্ছা। দ্বিতীয় কথাটা, আপনি যে 2 বছরের মোরেটোরিয়াম পিরিয়ড দিচ্ছেন, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কি এর আর খেলাপি থাকতেছে না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে সব পলিটিক্যাল গভর্নমেন্টেই কাজ করতেছে, তখন রাতারাতি হয়ে যাচ্ছে কি এই ঋণ খেলাপিটা কমাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে না, এইভাবে না, আপনাকে ইরেজটা করতে হবে খাতাটা আগের যেটা ছিল নবান্নর মতন, যা পাবো এবছরে নিয়ে নাও বাবা, খাতা শূন্য করে দাও, দিয়ে আবার শুরু করো। আচ্ছা।